তো গত ক্লাসে অর্থাৎ মানে গতকালকে রাতে আমি যে ক্লাসটা নিলাম ওখানে কিন্তু আমি মোটামুটি দুই টাইপের মসফেট নিয়ে কথা বলছি, একটা হচ্ছে ডিই মসফেট আর একটা হচ্ছে ই মসফেট। ইটা ছিল এনহান্সমেন্ট মোডের মসফেট আর ডিইটা হচ্ছে ডিপ্লেশন প্লাস এনহান্সমেন্ট, অর্থাৎ দুইটাই করা যায় সেটাতে। মূলত সেটা ডি মসফেট, কিন্তু সেটাকে এনহান্সমেন্ট মোডেও ইউজ করা যায়, এই কারণে ওটার নাম ছিল ডিই মসফেট। আজকে প্রথমেই ম্যাথ দুইটা করার আগে আমরা একটু সিম্বলটা খেয়াল করবো, কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন পরীক্ষায় বলে দেয়া থাকে না যে সেটা ডি মসফেট বা ডি মসফেট নাকি সেটা ই মসফেট, ই অনলি মসফেট, সেটা কিন্তু বলে দেয়া থাকে অনেক ম্যাথে, আবার অনেক সময় বলে দেয়া থাকে না। যদিও আমরা আজকে যে ম্যাথটা করব, ম্যাথ দুইটা করব, দুইটাতেই বলে দেওয়া আছে। যেমন ফার্স্ট ম্যাথটা হচ্ছে এটা। আহ আচ্ছা দেখেন, প্রথম ম্যাথটা দেখেন, প্রথম ম্যাথটাতে কিন্তু এখানে কিন্তু কিছু বলে দেওয়া নাই, এটা কি টাইপের মসফেট এটা বলে দেওয়া নাই। সো এটা আপনাকে কিন্তু ছবি দেখে বুঝে নিতে হবে যে এটা কি টাইপের মসফেট। আর দ্বিতীয় ম্যাথটা দেখেন, দ্বিতীয় ম্যাথে কিন্তু বলে দেওয়া আছে, এখানে উপরে লেখাই আছে দেখেন, ডিই ফর ডিই মসফেট ডিটারমাইন দ্য ভ্যালু অফ আরএস ইফ ভিজিএস ইকুয়ালস টু -3 ভোল্ট। অর্থাৎ এটা এখানে ছবি থাকুক আর না থাকুক, ছবি তো থাকবে অবশ্যই, এখানে আগে থেকেই বলে দিছে যে এটা একটা ডিই মসফেট, তাহলে আপনার এটা আর বুঝতে অসুবিধা হলো না। কিন্তু প্রথম ম্যাথটা যেটা ই মসফেটের ম্যাথটা যেটা দেখেন, এটা কিন্তু বেসিক্যালি একটা ই মসফেট, কিন্তু এটা কিন্তু এখানে কোশ্চেনে বলে দেয়নি যে এটা ই মসফেট কিনা, যেরকম দ্বিতীয় কোশ্চেনটাতে বলে দিছে। তো এই কোশ্চেনটা কিন্তু বলে দেয়নি, যেহেতু এই কোশ্চেনটা বলে দেয়নি কাজে আপনাকে ছবি দেখে বুঝতে হবে যে এটা কি টাইপের মসফেট, এটাকে আপনাকে বুঝতে হবে। তো এই বোঝার জন্যই মূলত আমার এই ফার্স্ট স্লাইডটা, ফার্স্ট স্লাইডে আমি কি আনছি, ফার্স্ট স্লাইডটাতে হচ্ছে যে আমি বোঝানোর চেষ্টা করছি সিম্বলের মাধ্যমে যে কোনটা ডি মসফেট আর কোনটা ই মসফেট, অর্থাৎ কোনটা এনহান্সমেন্ট আর কোনটা ডিপ্লেশন, এটা ছবি দেখে আপনাদেরকে বুঝতে হবে। এখন দুই টাইপের মধ্যেই কিন্তু আবার এনমস এবং পিমসও আছে, অর্থাৎ ডিপ্লেশন মুড যখন, এই যে ডিপ্লেশন মুড, আমি এটাকে ডিপ্লেশন কেন বলতেছি আমি আসতেছি সেটা ব্যাপারে, সেই ব্যাপারে। ডিপ্লেশন যখন আমি বলতেছি ডিপ্লেশন মসফেট বা ডিপ্লেশন এনহান্স মসফেট একই কথা, ডি মসফেট যেটা, ডি মসফেট বললে কিন্তু আমি এই মসফেট গুলোকে বুঝতেছি, কিন্তু সেটা এন চ্যানেলেরও হতে পারে আবার পি চ্যানেলেরও হতে পারে, তাই না? দুই টাইপেরই হতে পারে, ডি মসফেটই আবার দুই টাইপের হতে পারে, এন এবং পি। আবার ই মসফেট যেটা, এই ই মসফেটও দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে এন চ্যানেল, একটা হচ্ছে পি চ্যানেল, এনমস পিমস। তো এখন আমি এক মানে এট এ গ্লান্স বুঝবো কিভাবে, একদম সহজ হিসাব। আমরা যদি গত ক্লাসের লেকচারটা ফলো করি, গত ক্লাসের লেকচারে কিন্তু খুব স্পষ্ট ভাবে ছিল যে ডিপ্লেশন মোডের মসফেটে কি থাকে, ড্রেন এবং সোর্স। ড্রেনে যে একটা লেয়ার থাকে ডিপ মানে ডোপিং থাকে, আর সোর্সে যে ডোপিং থাকে, দুইটা ডোপিং কানেক্টেড। ডিপ্লেশন মোডে কিন্তু কানেকশন প্রথম থেকে শুরু থেকেই থাকে, অর্থাৎ তারা কানেক্টেড, কারেন্ট অলরেডি ফ্লো করতেছে। এটা হচ্ছে ডিপ্লেশন মোডের বৈশিষ্ট্য। তার মানে এখানে দেখেন এই ড্রেনের সাথে কিন্তু সোর্স একদম ডাইরেক্ট লাইন দিয়ে কানেক্টেড, অর্থাৎ এই মাঝখানে লাইনে কোনো ভাগ নাই, বিভেদ নাই, ডাইরেক্ট লাইন। এই যে এটাও ডাইরেক্ট লাইন, এটা এন চ্যানেল, এটা পি চ্যানেল, যা সিম্বল আকারে বোঝানো হয়েছে। তো মোট কথা হচ্ছে যে ডিপ্লেশনটা বোঝার উপায় হচ্ছে যে এখানে ডাইরেক্ট লাইন থাকবে, এই মাঝখানে লাইনটা ডাইরেক্ট হবে একদম স্ট্রেট, অর্থাৎ এই মাঝখানে কোনো ভেদ থাকবে না বা গ্যাপ থাকবে না, সরাসরি ড্রেনের সাথে সোর্স কানেক্টেড থাকবে। তো এটা হচ্ছে ডিপ্লেশন মোড মসফেট। দ্যাট মিন্স এখানে যে দুইটা দেখতে পাচ্ছি আমরা, এই দুইটা হচ্ছে ডিপ্লেশন মোড মসফেট, কিংবা আমি ডিপ্লেশন এনহান্স, অর্থাৎ ডিপ্লেশন মোডে যেহেতু এনহান্সমেন্টের কাজও করা যায়, যেটা আমরা গত ক্লাসে দেখছি একদম শেষের দিকে, কাজে এটাকে ডি মসফেট বা ডি মসফেট বলতে পারি আমরা। আচ্ছা এবার আসি এনহান্সমেন্ট মোড মসফেট বুঝবো কিভাবে, এই যে দেখাই যাচ্ছে স্পষ্ট। এনহান্সমেন্টের নিয়মটা কি, যে এখানে ড্রেনে যে ডোপিংটা থাকে আর সোর্সে যে ডোপিংটা থাকে, মাঝখানে কিন্তু কোনো চ্যানেল থাকে না, এই দুইয়ের মাঝখানে কোনো চ্যানেল থাকে না, এই জায়গাটা গ্যাপ থাকে, এখানে গ্যাপ। আমাকে কি করতে হয়, এখানে একটা চ্যানেল তৈরি করতে হয়, এনহান্স করতে হয়, বৃদ্ধি করতে হয় ইলেকট্রন সংখ্যা কিংবা প্রোটন সংখ্যা যেটাই হোক, বাড়িয়ে বাড়িয়ে এটা হচ্ছে এক মাথা থেকে আরেক মাথা লাগাই দিতে হয়। তো এই কারণে প্রাথমিক অবস্থায় কি, এখানে মাঝখানে কোনো চ্যানেল থাকবে না, কোনো চ্যানেল থাকবে না ড্রেন এবং সোর্সের মাঝখানে। তার মানে কি, ড্রেন এবং সোর্সের মাঝখানে গ্যাপ থাকবে, সহজ হিসাব ওপেন সার্কিটের মতো। তো দেখেন এখানে কিন্তু ড্রেন এবং সোর্সের মাঝখানে এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই গ্যাপটা দেওয়ার অর্থই হচ্ছে এটা এনহান্সমেন্ট মোড মসফেট, অর্থাৎ এটা গ্যাপ আছে, আমাকে এই গ্যাপটা ফিল করতে হবে, এনহান্স করে করে আমাকে গ্যাপটা পরিপূর্ণ করে দিতে হবে। যখন এনহান্স হয়ে যাবে, হয়ে গেলে লেয়ার তৈরি হবে এবং পুরোটা একটা সার্কিটের মতো কাজ করবে। আদারওয়াইজ এটা কিন্তু ওপেনের মতোই থাকবে, এই জায়গাগুলো গ্যাপের মতোই থাকবে। তো এক কথায় সহজভাবে বোঝার উপায় হচ্ছে যে যদি এরকম গ্যাপ থাকে ড্রেন এবং সোর্সের মাঝখানে, তাহলে আমরা সহজেই বুঝতে পারছি সেটা হচ্ছে ই মসফেট, অর্থাৎ সেখানে এনহান্স করে আমাকে চ্যানেলটা তৈরি করতে হবে। আর যদি চ্যানেল তৈরি করাই থাকে তাহলে সেটা হচ্ছে ডি মসফেট, অর্থাৎ সেখানে চ্যানেল তৈরি করা আছে, সেখানে ডিপ্লেশন ঘটাবো, আমরা ক্ষয় করাবো, কিংবা চাইলে আরো বাড়াতে পারি। এই
তো এটা হচ্ছে ফার্স্টে একটা আইডিয়া দিয়ে নিলাম যে ছবি দেখে বোঝার উপায়। তো এখন আমি আসি আমার ২ টা ম্যাথ। ১ম ম্যাথটা যেটা সেটা হচ্ছে এটা বেসিক্যালি একটা E-MOSFET এর ম্যাথ। এখানে কিন্তু কোশ্চেনে কোথাও E-MOSFET বলে দেয়নি। বাট আমি কিভাবে বললাম E-MOSFET? কারণ আমি এখানে ছবিতে দেখতেই পাচ্ছি যে এইখানে এই যে দেখেন ড্রেনের মাথা হচ্ছে এইটা আর সোর্স এর মাথা হচ্ছে এই নিচেরটা। এই মাঝখানে কিন্তু ডাইরেক্ট লাইন না। মাঝখানে এই গ্যাপ হয়ে গেছে। দ্যাট মিনস এটাকে এনহ্যান্স করে আমাকে এই গ্যাপটা পুরো পরিপূরণ করে দিতে হবে। অর্থাৎ একটা স্ট্রেট লাইন করে ফেলতে হবে। চ্যানেল তৈরি করে ফেলতে হবে এদের মাঝখানে। সো গ্যাপ আছে দ্যাট মিনস এনহ্যান্স করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে E-MOSFET। তো আমি মানে ১ম এই বুঝে ফেললাম এটা একটা E-MOSFET। ভালো কথা। ম্যাথটা খুবই সহজ, কঠিন কিছু না। এটা বিভিন্ন পরীক্ষায় আসছে আরকি। বিভিন্ন বুয়েটের কয়েকটা পরীক্ষায় এই ম্যাথগুলা আসছে। ইলেকট্রনিক্স এর বইগুলোতেও এই ম্যাথটা পাওয়া যায়। আর এটা কমন একটা পি ম্যাথ। চ্যানেল না এন চ্যানেল এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, সেটা বোঝার উপায় হচ্ছে যে দেখেন এখানে খেয়াল করেন। এটা সিম্বলটা হচ্ছে যে সেটা কি এন চ্যানেল হবে না পি চ্যানেল হবে সেটা বোঝার সবচেয়ে ভালো সিম্বল হচ্ছে ইউনিভার্সালি যেটা প্রচলিত। যে এন চ্যানেল হলে তীর চিহ্নের যে ডাইরেকশনটা দেখেন এই তীর চিহ্নের ডাইরেকশনটা ভিতরের দিকে থাকে আর পি মসফেট হলে তীর চিহ্নের ডাইরেকশনটা বাইরের দিকে থাকে। এখন প্রশ্ন রাখতে পারি এটা মানে এই ব্যাপারটা এরকম কেন? বেসিক্যালি এই ব্যাপারটা আরো ডিটেইল মানে ডিসকাশন আছে, অনেক বড়, এটা মাস্টার্সে পড়ানো হয়। তবে আপাতত এতটুকু জেনে রাখেন যে ভিতরের দিকে ডিরেকশন গেলে যে কোনো ক্ষেত্রে সেটা ডি হোক, এই ডি তে হোক বা ই তে হোক, যে কোনো ক্ষেত্রে ভিতরের দিকে ডিরেকশন গেলে এন চ্যানেল, আর যদি বাইরের দিকে যায় তাহলে পি চ্যানেল। এটা হচ্ছে সিম্বল আর কি, পুরো বিশ্বে প্রচলিত এই সিম্বল। এটা এভাবে সিম্বলাইজ করা হয়েছে। যেরকম আমি যদি বলি যে মিটারের একক হচ্ছে কি বলে দৈর্ঘ্যের একক, আমি যদি বলি মিটার কিংবা সেন্টিমিটার, যেটাই আমরা এগুলা বলতে পারি। এখন আপনার মনে প্রশ্ন হইতে পারে যে দৈর্ঘ্যের একক মিটার কেন? কেন দৈর্ঘ্যের একক তো আমি পাউন্ডও বলতে পারতাম। মানে ব্যাপারটা কিরকম হয়? তো এটা কি কারণ কি এটা বিশ্বে, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটাকে একটা ইউনিট হিসেবে ধরা হয়। সিমিলারলি কিছু সিম্বল আছে যেগুলা ইউনিভার্সালি প্রচলিত, বিশ্বে প্রচলিত। যে এই সিম্বল গুলা দিয়ে ডিফারেনশিয়েট করা হয়, পার্থক্য করা হয় যে এটা এই জিনিস ওইটা ওই জিনিস। সিম্বল দিয়ে বোঝানোর জন্য। যেরকম আসলে বাস্তবে তো মসফেট দেখতে এরকম না, তাই না? এ মাথায় এরকম, মাঝখানে এরকম গেটের মতো, এখানে বাস্তবে কিন্তু দেখতে এরকম না, বাস্তবে কিন্তু অন্যরকম। আপনাদেরকে মিডিয়ার আগে একবার দেখাইছিলাম আমি একটা ছবিতে। বাস্তবে দেখতে অন্যরকম। আপনারা যদি ল্যাবে যান, মসফেট নেন হাতে, এটার সাথে কোনো মানে খুঁজেই পাবেন না। কি এটা, কি ছবি আছে আর হাতে কি পেলাম? খালি দেখবেন এখান থেকে একটা মাথা বের হইছে, ৩ টা মাথা বের হইছে। গেটের একটা মাথা, ড্রেনের একটা মাথা। সার্কিটের ভিতরে কিন্তু কিছু দেখতে পাবেন না। তো এটা হচ্ছে কি একটা সিম্বল আকারে বোঝানো। সিমিলারলি এনমস এর সিম্বলটা হচ্ছে অ্যারো চিহ্ন ভিতরের দিকে, পিমস এর সিম্বল হচ্ছে অ্যারো চিহ্ন বাইরের দিকে। তারপরও এইটার ব্যাপারে একটা ডিটেইল ডিসকাশন আছে যেটা মাস্টার্সে পড়ানো হয়। কি কারণে সিম্বলটা ভিতরের দিকে দেখানো হয়? এখানে ইলেকট্রন আকর্ষণের একটা ব্যাপার থাকে, আর এখানে ইলেকট্রন বিকর্ষণের একটা ব্যাপার থাকে। বেসিক্যালি এখানে যেটা হয় যে এখানে পজিটিভ দিলে এই জায়গায় নেগেটিভ ইলেকট্রন গুলো তৈরি হয়। অর্থাৎ এখানে ইলেকট্রন গুলা এইদিকে আসে আর এখানে প্রোটন গুলা এদিকে আসে। প্রোটনের দিকে আসা মানে কি ইলেকট্রন গুলা বাইরের দিকে যাওয়া। আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে বলে দিলাম আর কি জিনিসটা। হ্যাঁ, এরকম একটা ডিটেইল ডিসকাশন আছে যে এখানে এই অ্যারো চিহ্নটা বেসিক্যালি ইলেকট্রনের ফ্লো এর উপরে বোঝানো হয়। ইলেকট্রন কোন দিকে যাচ্ছে। যেমন আমার এন মস এর ক্ষেত্রে কি এখানে গেটে আমি পজিটিভ ভোল্টেজ দিলে এই জায়গায় একটা এন চ্যানেলের লেয়ার তৈরি হচ্ছে। তাই না? লেয়ার তৈরি হতে হলে কি হবে? ইলেকট্রন গুলাকে এই মাথার দিকে আকর্ষিত হতে হবে। এখানে এসে জড়ো হতে হবে। এদিকে এসে আকর্ষিত হতে হবে। এইজন্য এদিকে বুঝাইছে। বাম দিকে ইলেকট্রন গুলা সব এইখানে এসে জড়ো হচ্ছে। আর এইটার ক্ষেত্রে কি হবে? প্রোটন গুলা এদিকে এসে জড়ো হবে। এটা যেহেতু পি মস, কাজেই এই মাথায়ও পি আছে, এই মাথায়ও পি আছে। সো মাঝখানে পি এর লেয়ার হতে হবে। দ্যাট মিনস এখানে প্রোটন বা পজিটিভ আয়ন গুলা এখানে এসে এই মাথায় জড়ো হতে হবে। তো পজিটিভ আয়ন এই মাথায় আসা মানে কি? অ্যাকচুয়ালি নেগেটিভ আয়ন গুলা এখান থেকে দূরে সরে যাওয়া, তাই না? সো এইজন্য দূরে সরে যাচ্ছে, ডানে চলে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এই মোটামুটি এটা হচ্ছে বেসিক আর কি। মানে এভাবে মনে রাখলে তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। আর যদি মনে রাখতে না চান তাহলে সহজ কথাই হচ্ছে যে এন মসটা হচ্ছে ইলেকট্রন গুলা ভিতরের দিকে টানে আর পি মসটা হচ্ছে এন ইলেকট্রন গুলাকে বাইরে টানে, অর্থাৎ প্রোটন গুলাকে ভিতরে টানে। সো যেহেতু ইলেকট্রন হিসেবে আমরা হিসাব করতেছি, কাজে এখানে যেহেতু দেখছি ইলেকট্রন ভিতরের দিকে, কাজে এটাকে বোঝাবে ইলেকট্রন বাইরের দিকে, ঠেলে দূরে সরা দিচ্ছে। এই স্যার এটা তো সার্কিট ডায়াগ্রাম দেখে বোঝার উপায়, কিন্তু মানে ফিজিক্যালি দেখে যদি মানে কোনো সিম্বল না থাকে আচ্ছা, বা উঠে যায় তখন বোঝার উপায় কি স্যার? হ্যাঁ, ফিজিক্যালি ব্যাপার হচ্ছে যে ফিজিক্যালি এনমস আর পিমসে আপনার ইয়ে দেয়া থাকে, কি বলে ওটাকে, ডটেড দেয়া থাকে, ডট একটা ডট দেয়া থাকে। ওই ডট দেখে আপনি চিনতে পারবেন। ওখানে ম্যানুফ্যাকচারিং এর গায়েও লেখা থাকে। যে কোনো একটা মডেল, যেমন মনে করেন আপনারা সার্কিট দেখছেন না, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিছেন না হাতে, ডায়োড, জি জি ট্রানজিস্টর, ওখানে কিন্তু মডেল লেখা থাকে। খেয়াল করছেন? ডায়োডের ক্ষেত্রে ডি সামথিং এরকম লেখা থাকে, দেখছেন কখনো? যদি খেয়াল করেন জি ছোট্ট স্যার। করে মডেল নাম্বারটা লেখা থাকে, যে D101 বা D14529, এরকম একটা মডেল নাম্বার প্রত্যেকটা ডায়োডের গায়ে লেখা থাকে, যেটা কি মডেল। তো ওই মডেলের একটা স্পেসিফিকেশন থাকে যে ওই মডেল দিয়ে কি বুঝো, ওই মডেলটা যেমন আপনার এখানে এন মস বা পি মস এরকম এন পি এরকম লেখা থাকে, ওই ডায়োডের গায়ে লেখা থাকবে। আপনি ওটা লেখা দেখে বুঝতে পারবেন এটা এন না পি। বুঝতে পারছি জিনিসটা?
আপনি জি যদি একটা স্যার। বাস্তবে যখন ওই একটা মসফেট দেখবেন হাতে নিয়ে এনমস একটা পিমস একটা ওখানে লেখা থাকবে ওই স্পেসিফিকেশনটা নিয়ে গুগলে সার্চ দিলে তখন বের হয়ে যাবে, বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কি বুঝে। জি স্যার। আমি বলতেছিলাম যে মানে কোনো মিটার দিয়ে কি কোনো শনাক্ত করার কোনো সিস্টেম আছে কি? মানে মিটার দিয়ে মেপে টেপে এরকম কোনো কিছু? মিটার দিয়ে মাপার একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি গেটে ইনপুট দিবেন। গেটে ইনপুট দিয়ে এনমস কিসে অ্যাক্টিভ হয়, এনমস হচ্ছে যে 1 এ অ্যাক্টিভ হয়, আর এই পিমস কিসে অ্যাক্টিভ হয়, 1 0 এ তে অ্যাক্টিভ হয় না। না না, পিমস 0 তে 0 তে। অ্যাক্টিভ হয়, তাই না? এনমস তো 1 এ অ্যাক্টিভ জি হয় আর স্যার। পিমস 0 তে অ্যাক্টিভ হয়। তাহলে আপনি ওভাবে চেক করবেন। এটা চেক করে দেখবেন যে 1 দিলে আসলে এটা কাজ করতেছে কিনা। এই জায়গায় একটা এলইডি বসায় দিবেন, এই মাথায় একটা এলইডি বসায় দিবেন। বসায় দিয়ে দেখবেন যে এলইডিটা জ্বলতেছে কিনা। কারণ এটা অন হওয়ার উপায়টা কি? এটা অন হওয়ার উপায় হচ্ছে যে আপনি এখানে পজিটিভ ভোল্টেজ দিলে এই জায়গায় লেয়ার তৈরি হবে। এখান দিয়ে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করবেন, এখানে একটা এলইডি দিবেন। এলইডি যদি জ্বলে বুঝবে যে 1 এ অন হচ্ছে। 0 যদি এখানে 0 দেন, এই মনে করেন এটাতে যদি 0 দেন তাহলে এটা কাজ করবে। তাই না? কিন্তু এখানে 0 দিলে কিন্তু এটা আবার জি। কাজ করবে না। তাহলে আপনি বুঝবেন যে এটা 1 এ কাজ করতেছে, এটা 0 তে কাজ করতেছে। দ্যাট মিনস এটা এনমস, এটা পিমস। ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি স্যার। এরকম আরকি। মানে জি স্যার। একটা থ্যাংক ইউ। এলইডি দিয়ে আপনারা ইজিলি চেক করতে পারেন, সহজ কথা। কারেন্টটা ফ্লো হচ্ছে নাকি হচ্ছে না সেটা বোঝার উপায় কি? যে সেটার মধ্যে দিয়ে একটা এলইডি লাগালে এলইডি জ্বলবে কিংবা বন্ধ থাকবে। তাই না? যদি বন্ধ থাকে দ্যাট মিনস কারেন্ট ফ্লো হচ্ছে না। জি স্যার। অর্থাৎ যেমন এই এনমস টাই যদি আপনি নেন, এনমস নেওয়ার পরে আপনি যদি এখানে 0 দেন, অর্থাৎ এটা যদি গ্রাউন্ড করে দেন, গেট ভোল্টেজ যদি গ্রাউন্ড করে দেন, গ্রাউন্ড করে দিলে এখানে কি হবে? এখানে এলইডি কিন্তু জ্বলবে না। কারণ কি? চ্যানেলটা অফ হয়ে আছে, তাই না? কিন্তু এখানে যদি গ্রাউন্ড, এটা তো হুম। না, সরি, এই যে ডিপ্লেশন এই ডিপ্লেশনে আসে, এই ডিপ্লেশনে এসে এখানে যদি একটা গ্রাউন্ড করে দেন, এটা যদি গ্রাউন্ড করা থাকে, তারপরেও কিন্তু এখান দিয়ে এলইডিটা জ্বলবে, কারণ এখান দিয়ে কারেন্টটা ফ্লো করার রাস্তা আছে, এখানে ডিপ্লেশন হয়ে মানে চ্যানেল তৈরি হয়ে আছে, তাই না? তো এভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেটা কি জি। ডিপ্লেশন নাকি এনহান্স। আবার এন না পি সেটাও চেক করতে পারবেন, কারণ ওই যে এন আর পি চেক করার উপায় বললাম, যে এন 0 তে কাজ করে, পি 1 এ 0 কাজ আর করে। 1 জি। হ্যাঁ, ওইভাবে চেক করতে পারবেন। তো এগুলা মানে ল্যাব থাকলে জি একদম স্যার। আমি থ্যাংক ইউ। সরাসরি করে দেখাইতে পারতাম আরকি। যেহেতু ল্যাব নাই, কাজেই জাস্ট মৌখিকভাবে বললাম আরকি। আপনারা নিজেরা কখনো ল্যাবের, তো মানে যদি সুযোগ হয় তাহলে ওইভাবে ল্যাবে একদম ছোট, ছোট, ছোট এক্সপেরিমেন্ট এগুলা নিজেরা করলে দেখবেন মাথা ঘুরতেছে। ভালোই লাগছে করতে, দেখবেন। তো এরকম আরকি গেল। এবার আমি আসি ম্যাথ। ম্যাথ ২ টা খুব ইজি, কঠিন কিছু না। তো আমি ম্যাথে যেটা বলতেছিলাম যে এটা কিন্তু দেখেন, ইয়াটা হচ্ছে ভিতরের দিকে। অ্যারোটা ভিতরের দিকে। তার মানে এটা NMOS, রাইট? ক্লিয়ার না? ইলেকট্রনকে ভিতরের দিকে টানতেছে, তাই না? জি স্যার, দেখেন বুঝতে তো? পারছি। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে NMOS, বুঝাই যাচ্ছে। এই যে NMOS, এই যে NMOS। এটার সাথে মিলে যাচ্ছে। এবং মাঝখানে যেহেতু লেয়ার গ্যাপ আছে, অর্থাৎ লেয়ারটা পরিপূর্ণ না। তার মানে আমাকে এটা EMOS, এনহান্সমেন্ট মুড মসফেট। এখানে লেয়ার তৈরি করা নাই, আমাকে তৈরি করা লাগতেছে। দ্যাট মিনস এনহান্স করা লাগতেছে, অর্থাৎ মসফেট এটা। সো আমি কিন্তু আমার তথ্য পেয়ে গেছি যে এটা একটা ইমস এবং এখানে একটা লেয়ার তৈরি করা লাগতেছে। এখন কথা হচ্ছে যে যেহেতু ইমস, কাজেই এখানে গেটে আমরা কি দিব? অবশ্যই পজিটিভ ভোল্টেজ দিব, তাই না? একে তো এনমস, এনমস হলে কি হবে? এখানে অবশ্যই পজিটিভ ভোল্টেজ দিতে হবে, নাহলে তো এখানে লেয়ার তৈরি হবে না। আমি গতকালকে আপনাদেরকে দেখালাম যে এখানে ধীরে ধীরে আস্তে আস্তে পজিটিভ ভোল্টেজ বাড়াতে থাকবো মসফেটের ক্ষেত্রে। জি পজিটিভ স্যার, ভোল্টেজ, ভ্যারিয়েবল ভোল্টেজ হ্যাঁ দিব আরকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্যারিয়েবল ভোল্টেজ দিলে আস্তে আস্তে কি হবে? এখানে ইলেকট্রন জড়ো হতে থাকবে, হতে 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 পুরোটা একটা লেয়ার হয়ে যাবে। তখন হচ্ছে কি কারেন্টটা ফ্লো করা শুরু করবে এর মধ্যে দিয়ে। তো আমাকে মোটামুটি আমার আচ্ছা। এনালাইসিস করা শেষ। কি টাইপের হচ্ছে যে সার্কিট এটা বুঝলাম। এখন আমার কোশ্চেনে কি চাইছে সেটা আমাকে দেখতে হবে। কোশ্চেনে কিন্তু অনেক তথ্য বলে দিছে, একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে বলছে কি ফর দ্য ড্রেন ফিডব্যাক কনফিগারেশন। ড্রেন ফিডব্যাক এই কথাটা কিছুই না, এটা কোশ্চেনে অনেক সময় এরকম এরকম টার্ম দিয়ে দেয় যাতে করে মানে যারা পরীক্ষা দিতে গেছে তাদের মাথা যাতে নষ্ট হয়ে যায়। ঠিক আছে? ওই মাথা নষ্টের মধ্যে থেকে যারা এই মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবে তারাই হইতেছে পিডিবি, পিজিসিবি, আরইবিতে চান্স পায়। ঠিক আছে? এটা বেশ কয়েকবার আসছে বিভিন্ন পরীক্ষায়। এইজন্য এই এটা আমি একজনের লেকচার নোট থেকে আরকি করছি। স্ক্রিনশট নিয়েছি আরকি। তো ব্যাপারটা হচ্ছে কি, এই কথাগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ড্রেন ফিডব্যাক এটা কিছু না। এটা অ্যাকচুয়ালি ম্যাথে কোথাও কাজেও লাগবে না। ঠিক আছে? এটা কিন্তু ভয় পাওয়ার জন্য দিছে আরকি। পরীক্ষার হলে ভয় পাওয়ার জন্য। কি ভাই ড্রেন ফিডব্যাক এটা আবার কি জিনিস? এটা কিছু না। এটা আপনি যদি ছবির সাথে মিলান দেখেন, এখানে দেখেন ছবিতে কোনটা আছে? ছবিতে ড্রেন হচ্ছে এই উপরে, সোর্স হচ্ছে এই নিচে। আর ফিডব্যাক মানে কি? এখান থেকে দেখেন, এখানে কিন্তু এটা গেছে এইদিকে। এটা হচ্ছে সোর্সের, এটা হচ্ছে সোর্সের ফিডব্যাক। আর ড্রেনের ফিডব্যাক কোনটা? ফিডব্যাক মানে কি? ফিডব্যাক আপনারা যদি ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার পড়ে থাকেন, পড়ার কথা আরকি, তাহলে হয়তোবা মনে করতে পারবেন যে ড্রেনটা গিয়ে আবার কোন না কোন জায়গায় কানেক্টেড হইছে। দেখেন অর্থাৎ ড্রেনের মাথাটা কোনটা? আমার ড্রেনটা কিন্তু এইখানে। এটা হচ্ছে ড্রেন টার্মিনাল, তাই না? আমি যদি একটু পেন দিয়ে নেই, এতটুকু বেসিক্যালি কিন্তু এতটুকু হচ্ছে সার্কিট। আর বাকি যা আছে ওগুলো হচ্ছে সার্কিটের অংশ। আমার মসফেট কিন্তু এতটুকু। খেয়াল করে দেখেন, এই মাথা থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে মসফেট। বাকি আর কিন্তু মসফেট না। বাকি হচ্ছে বিভিন্ন সার্কিটের জিনিস। এই ড্রেনের পরে একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে আবার একটা ভোল্টেজ সোর্স আছে। ঠিক আছে? বাট ড্রেন কিন্তু এই মাথায়।
আমি যদি আর একটু সুন্দর করে লিখি, সহজ কথা, ড্রেনটা হচ্ছে এই পয়েন্টে, এই জায়গায় কিন্তু ড্রেন শুরু, এই ড্রেনের উপরে একটা রেজিস্ট্যান্স আছে, তার সাথে আবার একটা ভোল্টেজ কানেক্টেড আছে, ভালো কথা। আর এখানে সোর্সের পয়েন্ট হচ্ছে এইটা, আর গেটের পয়েন্ট হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। এই তো এখানে বলছি কি ড্রেন ফিডব্যাক, অর্থাৎ এই ড্রেনটা এখান থেকে টেনে নিয়ে রেজিস্ট্যান্স দিয়ে কোথায় লাগাইছি আমি, গ্রাউন্ড জিতে লাগাইছি, গেটে লাগাইছি, এটাকে কিন্তু ফিডব্যাক বলে। ফিডব্যাক অর্থ কি? ফিডব্যাক অর্থ মানে কোনো কিছু থেকে টেনে নিয়ে আবার ইনপুটে নিয়ে ঢুকানো, তাই না? আপনার এটা করার কথা হয়তো অনেক সময় জি মনে স্যার। পড়ে যে আউটপুটটা হয়ে গেছে স্যার। থেকে নিয়ে ইনপুটে যদি আবার কানেক্ট করেন সেটাকে আমরা ফিডব্যাক সার্কিট বলি, তাই না? তো এইটা এরকমই আর কি, ড্রেন থেকে রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করে নিয়ে ইনপুটে কানেক্ট করতে পারে, এটা তো ইনপুট আমাদের কাজে, এইটাকে বলে ড্রেন ফিডব্যাক কনফিগারেশন। এই আর কি, আর কিছু না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা এমনি ম্যাথে আপনার লাগবেও না, এই যে এই জিনিসটা অ্যাকচুয়ালি জরুরিও না ম্যাথের জন্য, জাস্ট হচ্ছে ভয় পাওয়া দেওয়ার জন্য, তারপর আমি বুঝায় বললাম আর কি জিনিসটা কি আসলে। আচ্ছা, এবার হচ্ছে যে দেখেন বলছে কি, ইফ VDS ইকুয়ালস টু হাফ VDD, অর্থাৎ এটা বলেই দিছে কোশ্চেনে বলে দিছে যে ইফ VDS হাফ অফ VDD। তো VDS কোনটা? VDS হচ্ছে ড্রেন এবং সোর্সের মধ্যবর্তী ভোল্টেজ। ড্রেন কোনটা? এই যে এইটা। সোর্স কোনটা? এই টার্মিনাল। তাহলে এই ডি এবং সোর্স VDS, অর্থাৎ এই দুইয়ের মধ্যবর্তী যে ভোল্টেজ VDS, সেটা ইকুয়ালস টু কত বলে দিছে? হাফ অফ VDD বলে দিছে। VDD কোনটা? VDD হচ্ছে এইটা, কিন্তু এটার মান বলে দেওয়া নাই, আমাকে জাস্ট একটা ইকুয়েশন আকারে বলে দিছে যে এই দুই টার্মিনালের মধ্যবর্তী যে অংশটুকুর ভোল্টেজ, সেই ভোল্টেজটা কি হবে? ডাবল অফ এই ভিডিডি। এই ভিডিডি তে যেই মানটাই থাকুক, যদি 12 থাকে তাহলে এটার মান হবে 24, যদি এখানে থাকে 24 তাহলে এটার মান হবে 48, অর্থাৎ এই ভোল্টেজটা ডাবল হবে এতটুকুর ভোল্টেজ, ড্রেন এবং সোর্সের মধ্যবর্তী ভোল্টেজ। আর কি বলে দিছে? and id equals to id on, এই কথাটা জরুরি, এই কথাটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ম্যাথটা কিন্তু ছোট, কিন্তু বুঝার অনেক কিছু আছে। id equals to স্যার, id on, হ্যাঁ বলেন। ভিডিএস এর ভোল্টেজ ভিডির হাফ হবে না স্যার? ভিডিএস এর ভোল্টেজ, সরি আমি ডাবল বলতেছিলাম, সরি মানে হাফ আর কি আমি বলতে ভুল করছি আর কি, মানে ভিডিএস টা হচ্ছে হাফ অফ ভিডিডি, এটা কোশ্চেন আমাকে বলে দিছে, তার মানে ভিডিএস টা হচ্ছে হাফ অফ ভিডিডি। তো ভিডিডি যদি 24 হয় তাহলে ভিডিএস কত হবে? 12, 12। বুঝছেন, এটা অর্ধেক আর কি, সহজ কথা। এটা যদি 12 হয় এটা হবে 6, আমি ডাবল বলতেছিলাম আর কি ভুলে, যাই হোক। এখন মানে মেইন জিনিস হচ্ছে এটা বলে দিছে আমাকে কোশ্চেনে। আচ্ছা, আরেকটা কি বলছে সেকেন্ড পার্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি বলতেছিলাম, এটা খেয়াল করা জরুরি। বলছে যে আইডি ইকুয়ালস টু আইডি অন, আইডি ইকুয়ালস টু আইডি অন, ভালো করে খেয়াল করেন। তার মানে কি? আইডি অন মানে কি? অন মানে কি? মসফেটটা অন অবস্থায়, ক্লিয়ার জিনিসটা? তার মানে কারেন্টটা কিন্তু অন আছে, কারেন্টটা যাচ্ছে। এখন আপনার প্রশ্ন হতে পারে কারেন্ট কিভাবে যাচ্ছে স্যার? কারেন্টটা যাচ্ছে কিভাবে? কারেন্টটা এইভাবে যাচ্ছে, এখানে মসফেটটা অলরেডি আমরা এখানে একটা গেটে ভোল্টেজ দিছি, এবং সেই ভোল্টেজটা কত? সেই ভোল্টেজটা এখানে কোশ্চেনে বলে দিছে, এই যে VGS TH, থ্রেশহোল্ড ভোল্টেজ। দেখেন, গেট টু সোর্সের মধ্যবর্তী থ্রেশহোল্ড ভোল্টেজ 3 ভোল্ট, এটা বলে দেওয়াই আছে কোশ্চেনই বলে দেওয়া আছে, এগুলো কিন্তু সব কোশ্চেনে বলে দেওয়া, এগুলো আলাদা করে লেখা হয়নি, এগুলো সব কোশ্চেনে বলে দেওয়া আছে। সো VGS ইকুয়ালস টু 3 ভোল্ট, অর্থাৎ এই গেটের যে ভোল্টেজটা, সোর্সের ভোল্টেজ কত? সোর্সের ভোল্টেজ তো 0, তাই না? এটা গ্রাউন্ডেড, সোর্স তো গ্রাউন্ডেড, সো এটার ভোল্টেজ 0, তাহলে শুধু গেটের ভোল্টেজ VGS মানে কি? আলটিমেটলি শুধু গেটের ভোল্টেজ, VG এর ভোল্টেজ, VGS ইকুয়ালস টু কি? VG, যেহেতু সোর্সের ভোল্টেজ 0, তাহলে সোর্সের ভোল্টেজ 0 হলে VGS মানে হচ্ছে VG, শুধু গেট ভোল্টেজটা। আর গেট ভোল্টেজটা কত? সেটা 3 ভোল্টেজ বলে দেওয়াই আছে। সো এখানে 3 ভোল্টেজ বলে দেওয়া আছে, এবং আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে যে থ্রেশহোল্ড ভোল্টেজ 3 ভোল্ট, সেটা বলে দেওয়া আছে, খুব ভালো কথা। তার মানে 3 ভোল্টে এখানে কিন্তু অলরেডি জিনিসটা অন হয়ে গেছে, যদিও এটা বোঝার জন্য এনহান্সমেন্ট হিসেবে এখানে গ্যাপ রাখছে, বাট আমি বুঝতে পারতেছি যে এখানে থ্রেশহোল্ড ভোল্টেজ 3 ভোল্ট দেওয়ার পরে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, এবং আইডিটা অন আছে, কারেন্টটা অন, সেটা কত? 4 মিলি অ্যাম্পিয়ার। আইডি ইকুয়ালস টু আইডি অন, এই যে বলেই দিছে আইডি ইকুয়ালস টু আইডি অন, এবং এখানেও লিখে দিছে কোশ্চেন, এটা কিন্তু কোশ্চেনেরই অংশ, আইডি ইকুয়ালস টু আইডি অন 4 মিলি অ্যাম্পিয়ার। তার মানে 3 থ্রেশহোল্ড ভোল্টেজ 3 পর্যন্ত পৌঁছাইছে, প্রথমে 1 দিছে হয় নাই, 2 দিছে হয় নাই, 3 দিছে, 3 দিয়ে দেখে কি এখান চ্যানেল হয়ে গেছে, এবং এখান থেকে একটা আইডি ফ্লো করতেছে, ওই আইডিটাকে আমি এই জন্য নাম দিলাম অন, কারণ এখন আগে ছিল অফ অবস্থায়, এখন আইডি অন অবস্থায়, আইডিটা চালু হয়ে গেছে এর মধ্যে দিয়ে, এবং সেটার মান কত? কোশ্চেনে বলে দিছে 4 মিলি অ্যাম্পিয়ার। এই, তাহলে আমি কিন্তু এই নিচের দুইটা ইনফরমেশন পেয়ে গেলাম, উপরের ইনফরমেশনটার ব্যাপারে আমি একটু পরে আসতেছি, উপরের ইনফরমেশনটা আমি একটু পরে আসতেছি। এখন একটা জিনিস খেয়াল করেন, থ্রেশহোল্ড ভোল্টেজের VGS টা বলে দিছে 3 ভোল্ট, এটা কিন্তু এখন VGS টা থ্রেশহোল্ডটা 3 ভোল্ট, সেটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ফিক্স না, আমরা তো এটা বাড়াই কমাই, তাই না? এই গেটের ভোল্টেজটা তো আমরা বাড়াই কমাই, ভ্যারিয়েবল ভোল্টেজের মতো, ভ্যারিয়েকের। তো থ্রেশহোল্ডের কত হবে সেটা বলে দিছে যে 3 ভোল্ট, 3 ভোল্টে এই 4 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা এখান থেকে ফ্লো করতেছে, এটা কোশ্চেন আমার বলা আছে। তো আমি এতটুকু বুঝলাম।
বুঝার পরে আমি কি খেয়াল করব, আমাকে বলছে কি ভিডিডি এবং আরডি এই দুইটা মান আমাকে বের করতে হবে, ভিডিডি এবং আরডি। তো ভিডিডি বের করতে হলে আমাকে একটু ইকুয়েশনের দিকে তাকাই, ইকুয়েশনটা বলে দিছে যে ভিডিএস ইকুয়ালস টু হাফ অফ ভিডিডি। তাহলে ভিডিডি কত হবে, ভিডিডি ইকুয়ালস টু কি হবে, টুয়াইস অফ ভিডিএস। এটা ওই পাশে নিয়ে যে গুণ করে দেন, দুইটাকে ওই পাশে নিয়ে যে গুণ করে দেন, ঠিক না? এই যে ভিডিডি ইকুয়ালস টু টুয়াইস অফ ভিডিএস, টুয়াইস অফ ভিডিএস। এখন আমার কথা হলো, তাহলে আমি এখানে যদি ভিডিএস এর মানটা জানি তাহলেই কিন্তু ভিডিডি এর মানটা বের করে ফেলতে পারি, যেটা আমাকে বের করতে বলছে, তাই না? ডিটারমাইন ভিডিডি। তাহলে আমি কিন্তু এখানে ভিডিএস এর মানটা জানি না, জানলে কিন্তু আমি বসালেই হয়ে যেত। এখানে 6 আসছে, কিভাবে আসছে আমরা এখন দেখবো, কিভাবে আসছে আমরা দেখবো। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, ভিডিডি, ভিডিডি বলতে কি বুঝায়, ভিডিডি ইকুয়ালস টু হাফ টুয়াইস অফ ভিডিএস, তাই না? এই ইকুয়েশনটা থেকে আমরা পেলাম ভিডিডি ইকুয়ালস টু 2 ইনটু ভিডিএস, 2 ইনটু ভিডিএস। তাহলে ভিডিএস এই মানটা তো আমাকে বের করা লাগতেছে, তাহলে আমি এই মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এই মানটা বের করা মানে কি, আমাকে ড্রেন এবং এই সোর্স, এই ড্রেন এবং সোর্স এই দুইটার মান আমাকে জানা লাগবে। অর্থাৎ ড্রেনের মানও জানা লাগবে, ড্রেনের যে ভোল্টেজ ভিডি সেটাও জানা লাগবে, আবার সোর্সের যে ভোল্টেজ ভিএস সেটাও জানা লাগবে। তো আমি এখানে পেন ইউজ করে তাহলে বুঝতে সুবিধা হবে। আমার এই ভিডিএস বের করা লাগবে। ভিডিএস মানে কি, ভিডি মাইনাস ভিএস, তাই না? ভিডি মাইনাস ভিএস। ভিএস এর মানটা কত দেখেন, এটা তো এস, এটা কোথায় কানেক্টেড, গ্রাউন্ডে কানেক্টেড। তাহলে ভিএস টা আমরা কত পেয়ে গেলাম, এটার মানটা হচ্ছে 0 ভোল্ট, 0 হলো স্যার। তাই না? তার মানে আলটিমেটলি ভিডিএস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সরাসরি ভিডি লিখতে পারি। ভিএস এর তো দরকার নাই, তাই না? এটা তো 0 হয়েই আছে, গ্রাউন্ড হয়েই আছে। তাহলে ভিডিএস ইকুয়ালস টু আলটিমেটলি কি ভিডি। অর্থাৎ এই যে ড্রেন, এই ড্রেন টার্মিনাল, এই যে ভিডি, এই ড্রেন টার্মিনালের যে ভোল্টেজ সেটা আমি বের করে ফেলতে পারলে কিন্তু আমি এখানে ভিডিডি এর মান এখানে বসাই দিব, বসাই দিয়ে আমি ভিডিডি এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে ড্রেন টার্মিনালের ভোল্টেজ কত সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখেন, এই যে ভিডি এর ভোল্টেজ, যেটা ভিডি ড্রেনের ভোল্টেজ, যেটা এই ভোল্টেজটা বের করাটা কঠিন কিছু না, বেশ ইজি। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, বের করা কিন্তু ইজি। দেখেন একটা জিনিস, আমার এখানে এই সার্কিটটা দেখেন, এখানে কোশ্চেনে কি বলে দিছে, এখানে আমি তো এতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস নিয়ে আলোচনা করছি, তাই না? একটা ছিল আইডি অন 4 মিলি অ্যাম্পিয়ার, আর একটা ছিল ভিজিএস থ্রেশহোল্ড। ভিজিএস কিন্তু থ্রেশহোল্ডেরটা আমরা শুধু এখানে, আবার উপরে আরেকটা ভিজিএস বলে দিছে, ভিজিএস অন, ভিজিএস অন। অর্থাৎ কি, থ্রেশহোল্ডের পরে অন অবস্থায় ভিজিএস এর একটা মান বলে দিছে, তাই না? থ্রেশহোল্ডের পরে অন অবস্থায়, থ্রেশহোল্ডে তো কেবল কারেন্টটা ফ্লো করা শুরু করছে, ফ্লো শুরু করে কারেন্ট তো প্রথমেই আর 4 মিলি অ্যাম্পিয়ার হয়নি, প্রথমে ছিল 1 মিলি অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার, 3 একটু একটু করে কারেন্ট বাড়তেছে। মনে পড়ে ওই কার্ভটার কথা, এই যে এটা কার্ভটার কথা গতকালকে আমরা কার্ভ আঁকছিলাম, তাই না? তো এই যে 3 ভোল্টে কি হয়েছে, ভিজিএস থ্রেশহোল্ড যেটা 3 ভোল্টে কি হয়েছে, 3 ভোল্টে এই কারেন্টটা আস্তে আস্তে রাইজ করতেছে। এখন আমি যত ভোল্টেজের মান বাড়াচ্ছি তত এই কারেন্টের মান বাড়তেছে, কখনো প্রথমে 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, এইখানে যেই মাথায় যে 4 হয়ে যাচ্ছে, 4 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে, তাই না? তাহলে সেটা কোনটাতে, আইডি অনটা হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইডি অন যদি 4 মিলি অ্যাম্পিয়ার হয়, তার মানে ভিজিএস অন যেটা, অর্থাৎ কততে কোন ভোল্টেজে সে 4 মিলি অ্যাম্পিয়ারটা আসছে, সেটা কোনটা, ভিজিএস অনে। কারণ দুইটাই অন, অন দিয়ে এইটাই বুঝাইছে, আর কিছুই না। যে আইডির এই কারেন্টটা আমরা পাচ্ছি কখন, যখন ভিজিএস এর মানটা 6 ভোল্ট, দুইটাই অন লেখা, ভিজিএস অন আবার আইডিও অন, দুটাতেই অন লেখা। তার মানে এই ভিজিএস এর এই মানের জন্যই, এই অন মানের জন্যই আমি আইডির অন মানটা পাচ্ছি। তাহলে কিন্তু আমার জিনিসটা ইজি হয়ে গেল, দেখেন বুঝতে ইজি হয়ে গেল। কারণ কি, আমি এখন আইডি অন এর মান জানি 4 মিলি অ্যাম্পিয়ার, খুব ভালো কথা। ভিজিএস অনটা বলছে 6 ভোল্ট, তার মানে এই আইডি অনটা ফ্লো করতেছে হচ্ছে যে যখন ভিজিএস এর মানটা 6 ভোল্ট হচ্ছে। তো ভিজিএস মানে কি, ভিজিএস মানে তো আলটিমেটলি ভিজি, কারণ এস এর তো কোনো গুরুত্ব নাই এখানে, এস তো 0 ভোল্টেজ। তাহলে ভিজিএস মানে হচ্ছে ভিজি, অর্থাৎ ভিজিটা হচ্ছে গেটের ভোল্টেজটা হচ্ছে 6 ভোল্ট, তাই না? ভিজিএস অন যেটা, থ্রেশহোল্ডের কথা বলতেছি না, থ্রেশহোল্ড তো আগেই পার হয়ে গেছে, ওটা বাদ। আমার সার্কিটে এখন এই কারেন্টটা ফ্লো করতেছে কি, এই 6 ভোল্টের জন্য, এই ভিজিএস ইকুয়ালস টু 6 ভোল্টের জন্য। আর ভিজিএস মানে কি, ভিজি, যেহেতু সোর্সের কোনো ভ্যালু নাই এখানে, জিরো, সোর্স কানেক্টেড, জিরোতে কানেক্টেড। তাহলে এই কাজে এই গেটের ভোল্টেজ ভিজিটা হচ্ছে 6 ভোল্ট, ভিজিটা হচ্ছে 6 ভোল্ট। আচ্ছা, এতদূর পর্যন্ত আশা করি ক্লিয়ার। যদি ভিজিটা এখানে 6 ভোল্ট হয়, এটা হচ্ছে ভিজি গেট ভোল্টেজ, এটা যদি 6 ভোল্ট হয়, তাহলে এই ভোল্টেজটাও কিন্তু 6 ভোল্টই হবে। এই ড্রেনের ভোল্টেজটাও, এখানে তো ভিডি আছে, তাই না? এই ভিডিটাও কিন্তু 6 ভোল্টেজ হবে, এটাও 6 ভোল্টেজ হবে। কি কারণে, একটু ভালো করে খেয়াল করেন, এটাই বুঝার বিষয়।
ম্যাথ ছোট বাট এখানে অনেক কনসেপচুয়াল কিছু আছে। এটা বুঝার বিষয় যে এখানে 6 ভোল্ট হলে এখানেও একই ভোল্ট কেন হলো? কারণ আপনি দেখেন এটা দিয়ে কানেক্টেড সরাসরি। এখন কথা হলো যদি এখানে রেজিস্ট্যান্স না থাকতো তাহলে আমি বলতে পারতাম যে এই মাথার ভোল্টেজ আর এই মাথার ভোল্টেজ একই। তাই না? ডাইরেক্ট শর্ট যদি থাকতো তাহলে আমি বলতে পারতাম যে ২ মাথার ভোল্টেজ একই। বাট এখানে তো শর্ট নাই। এখানে শর্ট নাই, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে এখানে তো কিছু না কিছু ভোল্টেজ ড্রপ হবে। এই জায়গায় ৬ ভোল্ট তো হওয়ার কথা না। তাই না? হিসাব অনুযায়ী। যদি ডাইরেক্ট লাইন দিয়ে কানেক্টেড থাকতো, রেজিস্ট্যান্স না থাকতো তাহলে আমি বলতে পারতাম এটা ৬ ভোল্ট, এটাও ৬ ভোল্ট। ঠিক আছে? কমন পয়েন্ট হয়ে গেছে এটা। ডাইরেক্ট। কিন্তু আমি এটা বলতে পারবো না। কারণ হচ্ছে যে 10 মিলি ওহমের 10 কি বলে 10 মেগা ওহমের রেজিস্ট্যান্স এখানে আছে। 10 মেগা ওহমের রেজিস্ট্যান্স এখানে আছে। কাজে এটাতে তো কিছু ড্রপ থাকবে। বাট আপনারা যদি আরেকটু গভীরভাবে চিন্তা করে দেখেন আলটিমেটলি এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। এটা একটা শর্ট সার্কিটের মতো হবে। কি কারণে? একেবারে বেসিকে ফিরে যাই। দেখেন এই মসফেটের এখানে তো গেট, এটা হচ্ছে গেট আর এটা কি চ্যানেল। গেট আর চ্যানেলের মাঝখানে কি আছে বলেন তো? ডাইলেকট্রিক পদার্থ স্যার, হ্যাঁ? ডাইলেকট্রিক পদার্থ, কুবুরীয় পদার্থ ডাইইলেকট্রিক আছে। পদার্থ সিলিকন ডাইঅক্সাইড। সেটা কি কারেন্ট ফ্লো করতে দিবে এর মধ্যে দিয়ে? এর মধ্যে দিয়ে না কারেন্ট স্যার, যেতে দিবে? কারেন্ট ভেদ করে ওইদিকে যেতে পারবে? পারবে? বলেন। না এটা স্যার। কারেন্ট ভেদ করতে পারবে না। তার মানে আলটিমেটলি কারেন্ট এখানে হয়তোবা কারেন্ট থাকবে। এই পর্যন্ত কারেন্ট আসবে। কিন্তু এই মাথা পর্যন্ত এসে থেমে যাবে। এটা ভেদ করে কিন্তু কারেন্টের আর কোনো যাওয়ার স্কোপ নাই। এই জায়গাটা ওপেনের মতো হয়ে আছে না? ওপেন সার্কিটের মতো না? সিলিকন ডাইঅক্সাইড থাকার কারণে কারেন্ট কিন্তু এর মধ্যে দিয়ে ভেদ করে যেতে পারতেছে না। পারবে? না স্যার। নাই। কারেন্টের অন্য কোথাও যাওয়ারও জায়গা নেই। এটা তো আর ডাইরেক্ট গ্রাউন্ডে নাই যে গ্রাউন্ডে চলে যাবে। যাওয়ার রাস্তা আছে সেটাও নাই। মানে আলটিমেটলি এটা একটা ওপেন সার্কিটের মতো হয়ে গেছে। ওই সিলিকন ডাইঅক্সাইডের জায়গায়, তাই না? জি স্যার। তো কারেন্ট ফ্লো যদি না থাকে তাহলে কি এখানে কারেন্ট ফ্লো নাই আলটিমেটলি। এখান থেকে শুরু হলো আলটিমেটলি এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো নাই। যদি কারেন্ট ফ্লো না থাকে তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে এটুকুর মধ্যে? বলেন। এখানে যদি কারেন্ট ফ্লো জি না না স্যার। থাকে হবে না, সহজ হিসাব। কারেন্ট ফ্লোই যদি না থাকে এই গেট এখানে বাধা দিয়ে দিচ্ছে। এই জায়গায় সিলিকন ডাইঅক্সাইড বাধা দিয়ে দিচ্ছে কারেন্টকে। তাহলে তো এর মধ্যে দিয়ে আর কারেন্ট যাইতেই পারবে না। আপনি এখান থেকে কারেন্ট শুরু করেও লাভ নাই। এখানে যে ওপেন সার্কিট হয়ে যাচ্ছে আলটিমেটলি এই ব্রাঞ্চে কোনো কারেন্টই নাই, সহজ কথা। তো কারেন্ট যদি না থাকে, হ্যাঁ এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এখানে আছে। এখানে যেহেতু ভিজিএস থ্রেশহোল্ড ভোল্টেজের কারণে এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। কাজে এর মধ্যে দিয়ে কারেন্টটা এখন এর মধ্যে দিয়ে এখানে যে গ্রাউন্ডে একটা রাস্তা পেয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু কোনো কারেন্ট যেতে পারবে না। এখানে কোনো কারেন্ট নাই। কারণ গেটের কারণে সেটা ওপেন হয়ে যাবে। এই জায়গায় এসে ওপেন হয়ে যাবে। এই কারণেই আলটিমেটলি এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। কারণ ভোল্টেজ ড্রপ ইকুয়ালস টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। এখানে কারেন্টই নাই, ভোল্টেজ ড্রপ হবে কোত্থেকে? আলটিমেটলি এটা অনেকটা শর্ট সার্কিটের মতোই আরকি। এই রেজিস্ট্যান্সের কোনো গুরুত্ব নাই। এখানে শর্ট সার্কিটের মতোই। তার মানে এই মাথার ভোল্টেজ যদি এই মাথার ভোল্টেজ আমরা কত? ভিজিএস অন আমরা কত? 6 ভোল্ট, তাই না? এটা কোশ্চেনে দেওয়াই আছে। ভিজিএস অনটা হচ্ছে 6 ভোল্ট। তাহলে 6 ভোল্ট হলে এই মাথার ভোল্টেজে একই হবে। অর্থাৎ এই মাথাটা কি? ড্রেনের মাথা, তাই না? গেট আর ড্রেন এখন কানেক্টেড কি? ফিডব্যাক হিসেবে কানেক্টেড। তাহলে এই মাথার ভোল্টেজও একই 6 ভোল্ট। অর্থাৎ এটা যেহেতু ড্রেনের মাথা তার মানে ভিডি এর মানটাও 6 ভোল্ট। আর ভিডি এর মান মানে কি? ভিডিএস আর ভিডি তো একই জিনিস। যেহেতু এস এর মান 0 তাহলে ভিডিএস এর মানটা হচ্ছে 6 ভোল্ট আলটিমেটলি। এখানে 6 বসাই দিল এই ফর্মুলার মধ্যে বসাই দিল। ভিডিএস এর মান 6 ভোল্ট। বসায় দেওয়ার পরে কি হলো? 2 ইনটু 6 তার মানে ভিডিডি এর মানটা কত আসলো? 12 ভোল্ট। তার মানে আমি এই মানটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমার কোশ্চেনে একটা অংশ সলিউশন বের করা হয়ে গেছে। আমরা ভিডিডি এর মানটা ডিটারমাইন করে ফেলছি। এখন আমাদের শুধু আরডি এর মানটা বের করা বাকি। আরডি এর মানটা বের করা বাকি। তো এখন একটা জিনিস দেখেন, আমার ফার্স্টেরটা তো শেষ, ভিডিডিটা শেষ। তাহলে ভিডিডির মানটা আমি এখানে বসাই দিই। এটা কত আসছে? 12 ভোল্ট আসছে। খুব ভালো কথা। আর এখানে যে ভিডি সেটার মান কত আসছে? আমরা একটু আগে দেখলাম এটা যেহেতু গেটের সাথে ডাইরেক্ট কানেকশনে আছে, কাজে এটার ভোল্টেজটা হচ্ছে 6 ভোল্ট, তাই না? একটু আগে আমরা বের করছি ভিডি এর মান। তাহলে এই উপরের অংশ দেখেন, এখন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত জাস্ট একটা ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করেন কিংবা ভোল্টেজ কেভিএল অ্যাপ্লাই করেন আরকি। এই দুই টার্মিনালের মধ্যে, এই দুই টার্মিনালের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? আইডি পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাই না? বা আমি কারেন্ট নেওয়ার দরকার নাই, তাহলে আরো পেঁয়াজ খেয়ে যাবে। আমি সিম্পল কথায় বলি যে এর মধ্যে দিয়ে অবশ্যই একটা কারেন্ট আছে, তাই না? কারেন্টটা আমরা জানি না কত। আমরা ওই কারেন্টের পরিমাণটা এখনো জানি না। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি না কিভাবে, মানে আমরা এখনো বের করি নাই অ্যাকচুয়ালি। মানে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না, বাট বেসিক্যালি কারেন্ট আছে। কারেন্টটা কিভাবে আছে একটু খেয়াল করে দেখেন। আমাকে বলে দিছে আইডি অন 4 মিলি অ্যাম্পিয়ার, তাই না? তো এই কারেন্টটা আসতেছে কোত্থেকে? কোনো না কোনো একটা জায়গা থেকে তো উৎপন্ন হচ্ছে নাকি? আসমান থেকে তো পড়ে নাই। কারেন্ট তৈরি করার জন্য একটা ভোল্টেজ সোর্স লাগবে না? সেই ভোল্টেজ সোর্সটা কোথায়? এইটা হচ্ছে সেই ভোল্টেজ সোর্সটা। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এই ভোল্টেজ সোর্স থেকেই কিন্তু এই আইডি কারেন্টটা আসতেছে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, যে এই ড্রেনের মধ্যে দিয়ে ঢুকে
তারপরে এখান থেকে যেহেতু একটা রাস্তা পাইছে, এখানে থ্রেশহোল্ড ভোল্টেজ 3 থাকার কারণে এখানে যেহেতু লেয়ার তৈরি আছে, লেয়ারের মধ্যে দিয়ে যে সোর্স হয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে, বাস শেষ। এটা হচ্ছে কারেন্টের যাওয়ার রাস্তা পুরাটা। তার মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কিন্তু ওই আইডি কারেন্টটাই যাচ্ছে, যে কারেন্টটাই ভিডিডি থেকে তৈরি হয়েছে, যেটা আমাদেরকে বলে দিছে কত 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ওই কারেন্টটার মান আমি পেয়ে গেলাম। এই আরডি এর মধ্যে যে কারেন্টটা, আরডি এর মধ্যে কারেন্টটা আইডি হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা কোশ্চেনে বলে দেওয়াই আছে। তো আমি যদি আইডি এর মানটা জানি এবং এই দুই টার্মিনালের ভোল্টেজ জানি, তাহলে আমি রেজিস্ট্যান্সের মান বের করতে পারতেছি। কারণ কি, রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি, ভোল্টেজ পার্থক্য, দুই টার্মিনালের ভোল্টেজ পার্থক্য ডিভাইডেড বাই দুই টার্মিনালের মধ্যবর্তী কারেন্ট, তাই না? তাহলে এই দুই টার্মিনাল যদি হিসাব করি ভিডিডি আর ভিডি, তাহলে ভোল্টেজ পার্থক্য কত, ভিডিডি মাইনাস ভিডি। ভিডিডি হচ্ছে 12 ভোল্ট, যেটা আমরা একটু আগে বের করছি, আর ভিডি হচ্ছে 6 ভোল্ট, যেটা আমরা একটু আগে দেখলাম যে এটা যেহেতু গেটের সাথে কানেক্টেড, গেটের ভোল্টেজ 6 ভোল্ট, এই যে ভিজিএস অন, তাহলে গেটের ভোল্টেজ 6 হলে ভিডি এর ভোল্টেজ 6 ভোল্ট হবে। তাহলে এটাও বসাই দিলাম এখানে। তাহলে 12 মাইনাস 6, তাহলে ভোল্টেজ পার্থক্য হচ্ছে 12 মাইনাস 6 ইকুয়ালস টু 6। আর নিচে কারেন্টের মান কত, 4 মিলি অ্যাম্পিয়ার, যে কারেন্টটা যাচ্ছে এখান থেকে এই মাথা পর্যন্ত, যে ভিতর দিয়ে যে গ্রাউন্ডে চলে যাচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কিন্তু 12 মাইনাস 6 বাই 4 অর্থাৎ 6 বাই 4 ইকুয়ালস টু কত আসলো, 1.5 কিলো ওহম। শেষ, ম্যাথ কিন্তু শেষ। আরডিটা আমরা বের করে ফেললাম, একদম সিম্পল হিসাব আর কি, মানে জাস্ট রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভোল্টেজ পার্থক্য ডিভাইডেড বাই ওই ব্রাঞ্চের কারেন্ট, শেষ। কঠিন কিছু না, জাস্ট একটু মাথা খাটায় মানে জিনিসগুলো বুঝতে হয় আর কি। স্যার এইটুকুই হচ্ছে কাজ। ভোল্টেজ তো ভোল্টে আছে, কিন্তু রেজিস্ট্যান্স কিলো ওহমে কিভাবে আসলো স্যার? কিলো ওহমে আসলো কারণ হচ্ছে ভোল্টেজটা আছে কততে, দেখেন ভোল্টেজ হচ্ছে উপরে কত, 12 মাইনাস 6 মানে 6 ভোল্ট, আর নিচে রেজিস্ট্যান্স কত আছে, রেজিস্ট্যান্সটা দেখেন তো, সরি Resistance- কারেন্ট কত আছে, এটা কারেন্ট তাই না, ও আর জি স্যার, মিলি অ্যাম্পিয়ার আছে। মিলি মিলি অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারে আছে। তাহলে স্যার। মিলি অ্যাম্পিয়ার এটা উল্টা যাবে না, জি স্যার। 10 টু দি পাওয়ার মাইনাস 3 আছে, উপরে গেলে কি হবে, 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে, তাহলে কিলো ওহম হয়ে যাচ্ছে আর কি। জি ক্লিয়ার স্যার। হচ্ছে জিনিসটা? জি স্যার। আশা করি ম্যাথটা ক্লিয়ার। ইন্টারেস্টিং ম্যাথ, বেশ ইন্টারেস্টিং, কিন্তু হচ্ছে যে বুঝার বিষয় আছে, না বুঝলে মানে মাথা মুথা নষ্ট। কিন্তু ছোট ম্যাথ, কিন্তু কঠিন না। এই টাইপের ক্রিটিক্যাল ম্যাথ গুলো হচ্ছে বিভিন্ন মানে পরীক্ষা টরীক্ষায় আসে আর কি। আচ্ছা, এবার নেক্সট ম্যাথে আসি। আগেটা ছিল হচ্ছে ই মসফেট, এটা দেখে আমি বুঝতে পারছিলাম, এটা দেখে কিন্তু ছবি দেখে আমরা বুঝতে পারতেছি। দেখেন চ্যানেল কানেক্টেড, চ্যানেল তৈরি হয়েই আছে, এনহ্যান্স করার কিছু নাই, আমার চ্যানেল তৈরি হয়ে আছে, তাহলে আমরা একটা ডি মসফেট বলতে পারতেছি, যেহেতু জি স্যার, channel এন তৈরি চ্যানেল হয়ে আছে। ডি মসফেট। তারপর আমাকে এখানে বলে দিছে কোশ্চেনে, বলে দিলে তো আরো ভালো, তারপরে এমনি বলে দিছে। আর কি এন চ্যানেল, তাই না? চ্যানেলটাও ভিতরের দিকে, মানে পয়েন্টারটা বা ইন্ডিকেটর বা অ্যারো চিহ্নটাও ভিতরের দিকে, তার মানে সেটা হচ্ছে এন মসফেট। ভালো কথা। এখানে কি কি বলে দিছে দেখেন, সার্কিটের মধ্যে অনেক কিছু বলে দিছে। সার্কিটে এই মাথার ভোল্টেজ কত, 10 ভোল্ট বলে দিছে, দেখেন এটা মাথা 10 ভোল্ট বলতেছে। এই দুইটা রেজিস্ট্যান্সের মান, এটা 100 কে 2 কে অর্থাৎ 100 কিলো ওহম, এটা 2 কিলো ওহম বলে দিছে। এখানে কততে কানেক্টেড, এই যে সোর্স ভোল্টেজ, যেটা মেইন সোর্স ভোল্টেজ যেখান থেকে কারেন্টটা আসবে, সেটা বলে দিছে কত, 16 ভোল্ট। এগুলো কোশ্চেনে সব বলে দিছে, ভালো কথা। দেন এখানে নিচে দুইটা রেজিস্ট্যান্স আছে, এইভাবে বলে দিছে। সার্কিটটা দেখে একটু জটিল মনে হচ্ছে, তাই না? যে এখানে তো মসফেট তো হচ্ছে শুধু এতটুকু, এতটুকু হলো মসফেট, এই যে ড্রেন, এই গেট, এই সোর্স, এতটুকু মসফেট। এই মসফেটের সাথে হাবা যাওয়া এই রেজিস্ট্যান্স, হ্যান ত্যান ভোল্টেজ, এত কিছু লাগাইলো কেন স্যার কোশ্চেন, তাই না? পরীক্ষায় এরকমই আসে, যে একটু মানে একটু জটিল করে দিবে আর কি। তো জটিল গুলা যাতে সলভ করতে পারেন, এই জন্য এটা দেখানো মূলত। তো এরকম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বিভিন্ন পরীক্ষা আসে, বা এইরকমই হয়তো বা দেখা গেল একটু চেঞ্জ করে দিছে, আসতে পারে, অস্বাভাবিক কিছু না। এই কারণে আমি ম্যাথটা আনছি। তো এখন দেখেন এখানে কি বলছে, যে এটা ডি মসফেট তো বুঝলাম, এখানে কি বলে দিছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ আরএস, অর্থাৎ সোর্সের রেজিস্ট্যান্স আরএস। আরএসটা কোথায় আছে, এই যে এখানে দেখেন, এই রেজিস্ট্যান্স গুলা মান বলে দিছে সবগুলা, খালি এটা বলে নাই। তার মানে এটা আমাকে বের করা লাগবে, আমাকে কোশ্চেনে বলে দিছে এই আরএসটা বের করতে হবে, এই রেজিস্ট্যান্সটা আমাকে বের করতে হবে। তো এই রেজিস্ট্যান্স বের করার ফর্মুলাটা কি, খুব সহজ। দেখেন আমরা রেজিস্ট্যান্স বের করি কোন টার্মিনালের মধ্যে, যে কোনো একটা রেজিস্ট্যান্স কিভাবে বের করি, তার আগের এবং পরের টার্মিনালের যে পার্থক্য, ভোল্টেজ পার্থক্য ডিভাইডেড বাই তার মধ্যবর্তী যে কারেন্ট, যেটা আমরা একটু আগে করলাম, তাই না? তো এখানে এই রেজিস্ট্যান্সটার এই উপরের মাথা আছে সোর্সে কানেক্টেড, নিচের মাথা জিরোতে কানেক্টেড, যেহেতু গ্রাউন্ডে কানেক্টেড দ্যাট মিন্স 0 ভোল্টে কানেক্টেড। তাহলে এই টার্মিনালের ভোল্টেজ মাইনাস এই টার্মিনালের ভোল্টেজ যত হবে, সেটা হচ্ছে তাদের ভোল্টেজ পার্থক্য ডিভাইডেড বাই এইটুকুর মধ্যে যে কারেন্ট ফ্লো করতেছে, সেটা যদি আমি পাই, তাহলে কিন্তু রেজিস্ট্যান্সের মানটা আমরা বের করে ফেলতে পারবো। এটাই এখানে আলটিমেটলি দেখেন লাস্ট লাইনে এটাই করছে। আরএস ইকুয়ালস টু কি, ভিএস মাইনাস এই 0 ভোল্ট, তো ভিএস মাইনাস 0 মানে ভিএস ডিভাইডেড বাই কি, আইডি, অর্থাৎ এখানে যে কারেন্টটা যাচ্ছে। এখন এখানে আইডি কেন আসতেছে, কারণ কি, এখান থেকে যে কারেন্টটা, মেইন সোর্স থেকে যে কারেন্টটা আসতেছে, ওই কারেন্টটাই তো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে,
যে এই মসফেটের মধ্যে দিয়ে যাচ্ছে, চ্যানেলের মধ্যে দিয়ে ফ্লো করতেছে, ফ্লো করে সোর্সে এসে রেজিস্ট্যান্স হয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে। অর্থাৎ একই কারেন্ট, এই কারেন্ট কোনো ডিভিশন হয় নাই, তাই না? কারণ কারেন্ট তো আর এইদিকে যেতে পারবে না, এখানে যাওয়ার কারণ কোনো অপশন নাই। কি কারণে একটু আগে আমি আপনাদের এক্সপ্লেন করছি যে এখানে সিলিকন ডাইঅক্সাইড আছে, সো এই মাথা দিয়ে কারেন্ট ঢোকার কোনো অপশন নাই। ঢোকা মানে এই কারেন্টটা তো আসতে হবে কত কত থেকে, গ্রাউন্ড থেকে তো আর কারেন্ট আসতে পারবে না, আবার উপর থেকেও কারেন্ট আসতে পারবে কিন্তু এই মাথা দিয়ে ঢুকতে পারবে না। সো কারেন্ট কিন্তু এখান থেকে বের হয়ে এই দিক দিয়ে হয়ে এখানে ঢোকার কোনো স্কোপ নাই। ঢুকবে যে মানে ঢুকতে গেলে আটকে যাচ্ছে, এখানে সিলিকন ডাইঅক্সাইড আছে, তার মানে এই জায়গাটুকুকে আমরা আলটিমেটলি গণায় ধরতে পারবো না, অর্থাৎ কারেন্ট হিসেবে গণায় ধরতে পারবো না, এখানে কোনো কারেন্ট ঢুকতে পারবে না। সো কারেন্ট যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এই দিক থেকে যাবে, এই দেখেন এই জন্য চিহ্ন দিয়ে বুঝাই দিছে আইডি, ড্রেন কারেন্ট, হ্যাঁ, যে এটা আইডি দিয়ে মানে ড্রেন দিয়ে ঢুকতেছে, এই জন্য নাম দিছে আইডি, বা আপনি আইডিএস ও বলতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে কোশ্চেনে বলে দিছে আইডি, এই জন্য আমার বোঝার সুবিধা হচ্ছে আমি আইডি বলতেছি। তো এখান থেকে একটা কারেন্টই যাবে আইডি, যেটা এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে, যে ড্রেনে দিয়ে ঢুকবে, ঢুকার পরে গেটের উল্টা পাশে যে এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের মধ্যে দিয়ে যাবে, যে চ্যানেলটা তৈরি করাই আছে যেহেতু ডিপ্লেশন মসফেট, তো এটার মধ্যে দিয়ে যে তারপরে সোর্সে পৌঁছালো, সোর্সে যে রেজিস্ট্যান্স হয়ে একবারে ডাইরেক্ট গ্রাউন্ডে চলে গেল। তাহলে ওই সেম কারেন্টটাই তো এটার মধ্যে দিয়েও যাচ্ছে, আবার এই চ্যানেলেও যাচ্ছে, আবার ওই সেম কারেন্টটাই কিন্তু এই আরএস এর মধ্যে দিয়েও যাচ্ছে। অর্থাৎ ওই আইডিটা আমি যদি বের করতে পারি তাহলে কিন্তু এই আরএস এর মধ্যে যে কারেন্ট, এই যে এখানে যে ফর্মুলায় বিএস মাইনাস 0 ডিভাইডেড বাই আইডি, আরএস বের করার জন্য এই আইডিটা কিন্তু আমরা বসাই দিতে পারবো। ওই আইডিটা আমাদেরকে ফার্স্টে বের করে নিতে হবে। তো আমরা আইডিটা বের করি, দেখেন আইডি বের করার একদম ফার্স্ট স্টেপে কি আমরা আইডিটা বের করব। আইডি বের করার একটা সহজ উপায় কি, এই নিচে যে কাজটা করছি সেম কাজটা আমরা উপরে করি। কারণ কি, উপরে এখানে দুইটা টার্মিনালের ভোল্টেজ আমাদের জানা আছে। দেখেন এই যে 2K রেজিস্টার, 2K রেজিস্টারের মধ্যে দিয়ে কিন্তু এই আইডি কারেন্টটা যাচ্ছে, তাই না? এই আইডি কারেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে 2K রেজিস্টারের দুইটা টার্মিনাল ভোল্টেজ আমরা দেখি। এই উপরের টার্মিনালের ভোল্টেজটা কত? 16 ভোল্ট। দেখেন এই 16 ভোল্টটা কিন্তু এই রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড, তাই না? তার মানে এই উপরের টার্মিনালের ভোল্ট মানে রেজিস্ট্যান্সের উপরের মাথাটা 16 ভোল্টে কানেক্টেড, আর নিচের মাথাটা 10 ভোল্টে কানেক্টেড, রাইট? তাহলে 16 মাইনাস 10 হচ্ছে এদের মধ্যবর্তী ভোল্টেজ পার্থক্য। 16 মাইনাস 10 তার মানে কত? 6 ভোল্ট। তাহলে ভোল্টেজটা পেয়ে গেলাম, এই রেজিস্ট্যান্সের মধ্যে যে ভোল্টেজটা অবস্থান করতেছি সেই ভোল্টেজ পার্থক্যটা আমরা পেয়ে গেলাম। এবং ভোল্টেজ পার্থক্যকে কি দিয়ে ভাগ করব? আমি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু কারেন্ট পেয়ে যাব। সিম্পল, মানে ওহমস ল যেটা আর কি। তাহলে এই ভোল্টেজ পার্থক্য আসলো 6 ভোল্ট। 16 মাইনাস 10, 6 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত? 2 কিলো ওহম। তাহলে 2 দিয়ে ভাগ দিছে, যেহেতু কিলো আছে এই কারণে উত্তরটা মিলিয়ে আসছে কারেন্টের মানটা, ঠিক আছে? যেটা আমি একটু আগে গত ম্যাথটাতে বললাম আর কি, শেষের দিকে আপনারা কোশ্চেন করলেন। তাহলে আমি ভোল্টেজ ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স ইকুয়ালস টু এই আইডি কারেন্ট ইজিলি পেয়ে গেলাম। এই অংশটুকু থেকে কিন্তু আইডি কে আমরা বের করে ফেলতে পারছি, কারণ এই অংশের সবগুলা মান আমরা জানি, ভোল্টেজের মান জানি, দুইটা ভোল্টেজ পার্থক্য বের করলাম ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাহলে কত আসলো? 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কিন্তু আমার আইডি বের হয়ে গেল। তাহলে আমার আমাকে যে আরএস বের করতে বলছে তার মধ্যে আইডিটা আমার লাগবে, আইডি কিন্তু 3 আমরা পেয়ে গেছি, 3 কিন্তু আমরা পেয়ে গেছি, শেষ। আমার বাকি কি? উপরে এই ভিএস টা খালি দরকার, এটা তো 0, এটা তো দরকার নাই, ভিএস মাইনাস 0 মানে ভিএসই থাকবে, তাহলে উপরে শুধু ভিএস লিখছে। তাহলে এই ভিএস টা এখন আমাদের বের করাটা জরুরি, ভিএস টা আমাদেরকে বের করতে হবে। আর ভিএস বের করতে হলে আমাকে ভিজিএস টা বের করতে হবে, কারণ এই ভিএস টা আমাকে দেয়া নাই, কোথাও বলে দেওয়া নাই। তাহলে এটা বের করার একটা উপায় হচ্ছে এই গেটের যদি ভোল্টেজটা বের করতে পারি আমি, এই গেটের ভোল্টেজটা এবং ভিজিএস, গেট টু সোর্স এর ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজ যদি আমি পাই, একটা হচ্ছে ভিজিএস আর একটা হচ্ছে ভিজি, এই দুটা পেলে আমরা কি করব? ভিজিএস ইকুয়ালস টু ভিজি মাইনাস ভিএস, এই ফর্মুলায় ফেলতে পারবো। এই ফর্মুলায় ফেললে ভিএস এর মানটা আমরা বের হয়ে যাবে। অর্থাৎ ভিএস এর মানটা বের করতে গেলে কি করতে হবে? আমার ভিজিও জানতে হবে, ভিজিএস ও জানতে হবে। এখন আমি একটু দেখি ভালো করে যে আমি মানগুলা ঠিকঠাক মতো বের করতে পারি কিনা, ভিজিএস ভিজি এই দুইটা মান আমরা বের করতে পারি কিনা। তো আমরা প্রথমে কি করব? ভিজি মানটা বের করব, ভিজি। আচ্ছা, প্রথমে ভিজি মান বের করার আগে দেখেন এই যে ভিজিএস, যেটা ভিজিএস, এই ভিজিএস এর মানটা বলে দেওয়াই আছে, দেয়া আছে না? দেখেন তো কোশ্চেনে, ভিজিএস ইকুয়ালস টু -3 ভোল্ট বলে দেওয়া আছে কিন্তু। তাহলে কিন্তু আমি এই ভিজিএস এর মানটা জানি, অর্থাৎ আমার এই ভিএস বের করার জন্য যে ফর্মুলাটা ভিজি মাইনাস ভিজিএস, এর মধ্যে এই ভিজিএস এর মানটা অলরেডি কোশ্চেনে বলে দেওয়াই আছে -3 ভোল্ট। তাহলে আমাকে এখন শুধু জাস্ট এই ভিজিটা বের করলে, অর্থাৎ গেটের ভোল্টেজ, অনলি গেটের ভোল্টেজটা যদি আমি বের করতে পারি, তাহলে এখানে মানটা বসাই দিলে কিন্তু আমি ভিএস এর মান পেয়ে যাচ্ছি। আর ভিএস এর মান পেলে এই আরএস এর ফর্মুলায় এখানে ভিএস বসাই দিব, এই জায়গায় ভিএস এর মানটা বসাই দিব, বসাই দিলে আমার উত্তর হয়ে গেল, আমার অঙ্ক শেষ। তাহলে এখন আমার একটাই কাজ বাকি, খালি ভিজিটা বের করা, গেট ভোল্টেজটা বের করা। তো এটা বের করতে গেলে আমাকে একটা ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করতে হবে। ভোল্টেজ ডিভাইডারটা কিরকম এটা বোঝার জন্য দেখেন, সবার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, ভোল্টেজ ডিভাইডার কিভাবে, এটা তো আপনাদের মনেই আছে মোটামুটি। ভোল্টেজ ডিভাইডিংটা শুরু হবে সোর্স থেকে, তাই না? এই যে সোর্স হচ্ছে এটা, এটা একটু পেন দিয়ে এঁকে দেখাতে হবে, নাহলে আপনারা বুঝবেন না।
আমার ভোল্টেজটা শুরু এই 16 ভোল্ট থেকে, তারপরে একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেছে, দেন হচ্ছে যে এই টার্মিনাল, কিন্তু এই টার্মিনালটা আলটিমেটলি ওপেন টার্মিনাল, তাই না? এটা ওপেন টার্মিনাল, এই গেট টার্মিনালটা ওপেন, আমাকে এই ভিজিটাই বের করতে হবে। তো ভিজিটা মানে কি আসলে? ভিজিটা মানে কি? এইদিকে যেহেতু ওপেন, কাজে এখানে তো আর আমার কোনো হিসাব নেই। আমার হিসাব কি? ভিজি মানে হচ্ছে যে আলটিমেটলি এই মাথার এই মাথার এই মাথার ভোল্টেজ, এই টার্মিনালের ভোল্টেজ ভিজি। আর এখানে কত? এখানে তো গ্রাউন্ড হয়েই আছে। অর্থাৎ আমি যদি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো, সেটাই কিন্তু আমার হচ্ছে গেটের এই ভোল্টেজটা। আমি ছবিটা আরেকবার দেখাই আপনাদেরকে, যদি ভালো করে দেখেন, এবার এবার একটু স্পষ্ট হবে। এবার দেখেন, এই গেটের ভোল্টেজটা কি? মানে আলটিমেটলি এক কথায়, বাংলা কথায় আমরা যদি বলি, এই জি, এই গেটটা তো এই মাথা পর্যন্ত আছে, তাই না? এটা তো শর্টেড, কমন পয়েন্ট আর কি। মোট কথা এই মাথার মধ্যে আর কিছু নাই, এর মধ্যে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর কিচ্ছু নাই, ভোল্টেজ সোর্স কিচ্ছু নাই। কাজে এই গেটের মাথা আর এই মাথা এই একই মাথা, কমন মাথা আর কি, সহজ কথা, বা কমন পয়েন্ট। তার মানে এই গেটের ভোল্টেজটা হচ্ছে আলটিমেটলি এই মাথার ভোল্টেজটারই সমান। তাহলে এই মাথার ভোল্টেজটা মানে কি? এই মাথার ভোল্টেজ মানে এই মাথা টু গ্রাউন্ডের যে ভোল্টেজটা, সহজ হিসাব, এই মাথা টু গ্রাউন্ডের যে ভোল্টেজটা, অর্থাৎ এই ব্রাঞ্চের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাই হচ্ছে আমরা এই গেটে পাচ্ছি, সহজ হবে। 35 এর আড়াইতে যে ভোল্টেজটা সেটা হ্যাঁ 35 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাই কিন্তু এই কমন পয়েন্টে আমরা পাচ্ছি। তাহলে এইটার অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হলে আমার এই 16 ভোল্ট থেকে এই পুরো সার্কিটটাকে আমার কনসিডার করলে, আমি ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। কিভাবে করব কনসিডারটা দেখেন। কনসিডারটা হচ্ছে এই পাশে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, কাজে এই অংশটুকুকে আমরা কারেন্টের আওতায় আনতেছি না। আমরা শুধু তাহলে কতটুকু নিতেছি? এই মাথা থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এখানে গ্রাউন্ড, এই এতটুকু, এই লাল অংশটুকু, এই লাল অংশটুকু। তাহলে এতটুকু যদি আমরা নেই অংশে, তাহলে দেখেন আমি এখন লেজার পয়েন্টার ইউজ করি। দেখেন এই যে এই মাথা থেকে এই রেজিস্ট্যান্স, দেন এই রেজিস্ট্যান্স। তাহলে এখন এটা ভোল্টেজ ডিভাইডার যদি অ্যাপ্লাই করেন, ভোল্টেজ ডিভাইডারের নিয়মটা কি? এটা সিরিজে আছে না? দেখেন তো সিরিজে না? ফার্স্টে একটা রেজিস্ট্যান্স, তারপর আরেকটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, কারণ এই মাথার তো কোনো গুরুত্ব নেই, এখানে তো ওপেন হয়ে গেছে। এখানে ওপেন না, এই জায়গাটা তো ওপেন, মানে এইটা টার্মিনাল থাকা আর না থাকা একই কথা আর কি, ওপেন টার্মিনালের মতো। এদিকে কোনো গুরুত্ব নেই, দ্যাট মিন্স এখানে পুরো একটা সিরিজ সার্কিট হয়ে রেজিস্ট্যান্সে কানেক্টেড হয়েছে। অর্থাৎ এটাকে যদি আমরা সুন্দর করে আবার সাজায় লিখি, এই 16 ভোল্টটাকে, 16 ভোল্ট থেকে শুরু করি, এই 16 ভোল্টটাকে এরকম একটা সোর্স লিখলাম 16 ভোল্ট, ঠিক আছে? 16 ভোল্ট, দেন 16 ভোল্টের পরে এই মাথায় কি আসছে? একটা রেজিস্ট্যান্স আসছে, তার মানে এই মাথায় একটা রেজিস্ট্যান্স আসছে যেটা হচ্ছে 100K, ভালো কথা। দেন রেজিস্ট্যান্সের আরেক মাথা কোথায় গেছে? 35K তে গেছে। আরেক মাথা গেছে 35K তে, 35K, তাই না? 35K। দেন 35K এর আরেক মাথা কোথায় গেছে? গ্রাউন্ডে। তার মানে এই যে গ্রাউন্ডে ফিরে আসছে। গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড। সিম্পলি একটা সিরিজ সার্কিট, আর কিচ্ছু না। তো সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করলে কি হয় মনে পড়ে না? একবারে বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট, যে আমার লাগবে কি? এইটার অ্যাক্রসে ভোল্টেজটা লাগবে, এটার অ্যাক্রসে ভোল্টেজটাই হচ্ছে আমার এখানে গেট ভোল্টেজ। তার মানে 35K এর অ্যাক্রসে ভোল্টেজ, তাহলে 35K আর কি, সহজ কথা। 35K এর অ্যাক্রসে ভোল্টেজ কি হবে? 35K এর অ্যাক্রসে ভোল্টেজ হবে মেইন ভোল্টেজ ইনটু 35K ডিভাইডেড বাই এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, তাই না? সিম্পল ভোল্টেজ ডিভাইডার রুল যেটা। জি স্যার। তো আমরা ভোল্টেজ ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করে ফেললাম, তাহলে ওটাই এখানে লিখছে মেইন ভোল্টেজ ইনটু এই 35K ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, 35K প্লাস 100K। এই, তাহলে কিন্তু আমার গেট ভোল্টেজটা পেয়ে গেলাম, অর্থাৎ এই মাথা, এই পয়েন্টের, বা আপনি বলতে পারেন এই যে কমন পয়েন্ট, এতটুকুর ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ ভিজিটা পেয়ে গেলাম আমরা। তো ভিজি যদি পেয়ে যাই, আর ভিজিএস এটা তো কোশ্চেনে বলে দেওয়াই আছে -3 ভোল্ট, তাহলে দুটাই কিন্তু পেয়ে গেছি, ভিজিএস ও পেয়ে গেছি, ভিজিও পেয়ে গেছি। এখন আমার নরমাল ফর্মুলা ভোল্টেজের, যে ভিজিএস মানে কি? ভিজি মাইনাস ভিএস। তো এটা এই পাশে নিয়ে আসি, ভিএস টা এটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে ভিজি মাইনাস ভিজিএস হয়ে গেল। ভিজিএস এর মান হচ্ছে -3 ভোল্ট, এই মাইনাস আর আগের মাইনাস মিলে প্লাস হয়ে গেল। আর এখানে ভিজি এর মানটা আমরা কত বের করলাম? 4.15 ভোল্ট, এই যে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে সেটা আমরা এখানে বসাই দিলাম, তাহলে 7.15 ভোল্ট। তাহলে কিন্তু সোর্স ভোল্টেজ বা ভিএস, এই টার্মিনালের ভোল্টেজটা আমরা পেয়ে গেছি। ভিএস টা আমি 7.14 পাইছি। আবার এই আইডি কারেন্ট যেটা আসতেছিল এটার মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়েও যাচ্ছিল, সেটাও কিন্তু আমরা প্রথমে বের করে ফেলছি। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দেন, 7.15 কে 3 দিয়ে ভাগ দেন, অর্থাৎ ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে আমি এখানকার আরএসটা পেয়ে যাচ্ছি। আমার ম্যাথ শেষ। আশা করি জি ক্লিয়ার স্যার। হয়েছে। মানে খুব কঠিন কিছু না, জাস্ট একটু ইলেকট্রিক্যালের বেসিক জিনিসগুলোও চলে আসে আর কি। আপনারা আগে যেগুলো না স্যার, ইজি সহজ স্যার। সহজ ম্যাথ আর কি, কঠিন কিছু না আর কি। তো আপনারা তারপরও প্র্যাকটিস করতে পারেন, এর রিলেটেড বই আছে, পাকনেলের বই আছে, ভিএলএস এর পাকনেলের বইটা আপনারা দেখতে পারেন, ওখানে এই টাইপের ম্যাথ আছে। তারপরে হচ্ছে যে মসফেটের এরকম ম্যাথ গুলো দেখতে পারেন আপনারা। তো এগুলো আমি ওই মানে বিভিন্ন জবে আসছে, তো ওই জন্য আপনাদের মনে করলাম যে ইম্পর্টেন্ট, অনেকে জব টবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এই জন্য এইগুলো দেখাই দিলাম আর কি। এই দুটো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আর কি, আসার মতো আর কি। হ্যাঁ, এই তো অনেকক্ষণই ক্লাস হলো, প্রায় 50 মিনিট হয়ে গেল আর কি। যাক, ভালোই হয়েছে। আজকে ক্লাস শেষ, মানে ফাইনালের জন্য সিলেবাস শেষ মোটামুটি।
আর হচ্ছে যে আপনাদের যদি ওই যে গেট রিলেটেড টেস্টিং রিলেটেড বলছিলেন সমস্যা আছে কালকে ইনশাআল্লাহ কালকে জি তো হবে না জি স্যার কালকে একটা হবে না সমস্যা কালকে আমি অ্যাসাইনমেন্ট হয়তোবা দিয়ে দিব কালকে হয়তোবা হবে না পরশুদিন 17 কারণ কালকে ক্লাস আছে আমার একটা 16 তারিখে ইনশাআল্লাহ আমি 15-20 মিনিটের একটা সেশন রাখবো ওইটার মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কারো যদি কোনোটা বুঝতে অসুবিধা থাকে বলেন আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ ওটা রিভিউ ক্লাস হিসেবে ঠিক আছে ঠিক 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 আছে। আছে স্যার। এই মোটামুটি তো ঠিক আছে ভালো থাকেন আমি জি স্যার এগুলো আমাদেরকে দিয়ে রাখেন হ্যাঁ এগুলো তো সবই দিব আমি অলরেডি দিছি আচ্ছা কথা কেটে গেছে কিছু বলতেছিলেন কথা কেটে গেছে কেউ কিছু বলতেছিলেন কথা কেটে গেল স্যার একজন বলতেছিল ওনার নেট প্রবলেম মনে হয় আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আমি একটু স্ক্রিনশটটা নেই অ্যাটেন্ডেন্সের হ্যাঁ স্যার আমার একটা সাপ্লিমেন্ট পরীক্ষা ছিল। সাপ্লিমেন্ট পরীক্ষা জি স্যার অ্যাপ্লাই করছি আপনার কোন সাথে কোর্সের যোগাযোগ হয়েছে। কোন কোর্সের আপনার এই কোর্সেরই স্যার মিড টার্মের। ও মিড টার্মের আচ্ছা ওটা সমস্যা নাই আপনি ওটা মার্কিং করে দিলেই তো হচ্ছে নাকি জি স্যার মার্কিং আমি করে দিব সমস্যা নাই আপনি জাস্ট আমাকে মানে ওটা কবে আপনার মানে পরীক্ষা কবের মধ্যে পরিচালনা করতে বলছে কিছু বলছে আমাকে কেউ কিছু বলে নাই আর কি এইজন্য বললাম স্যার আজকে ডিপার্টমেন্ট হেড স্যার ফোন দিছিল বললো যে তোমার প্রত্যেকটা টিচারকে ফোন দিয়ে একটা করে তুমি পরীক্ষা দিয়ে দিও। পরীক্ষা দিয়ে দিও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তাহলে আপনি যেটা করবেন আপনি ওই যে কি বলে ওই যে আমি যে অ্যাসাইনমেন্ট দিছি না অ্যাসাইনমেন্টটাই আপনি করেন ঠিক আছে ওটা করে আমাকে জমা দিয়েন আর কি গ্রুপে আমাকে ইয়ে করেন জানায়েন আমি ইয়ে দিয়ে দিব না আমার মেইল আইডি দিয়ে দিব না আচ্ছা স্যার ঠিক আছে। আর ভাইবা তো আমি ফাইনাল তো নিবই এগুলা ভাইবা বা ক্লাস টেস্ট যেগুলো মানে আর ক্লাস টেস্ট আছে নিব না ভাইবা নিব তো ওই সময় দেখা যাবে যে আপনাদের ইয়ে দিয়ে দিব মানে ওই সময় একটা মার্কিং তো করেই দিব মিডের হিসেবেও আপনি ফাইনালে যেরকম করবেন মিডেও ওইভাবে একটা আনুপাতিক মার্কিং করে দিবেন সমস্যা নেই আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে সবাই থাকেন তাহলে 16 তারিখে একটা ছোট সেশন জাস্ট 15-20 মিনিটটা সবার জন্য না যে যার সমস্যা আছে তারা অ্যাড হবেন আর 16 তারিখে সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনাদের সেশন ওটা কখন হবে বিকালের পরেই হবে অথবা সন্ধ্যার দিকে বাট ওটা 15-20 মিনিট হচ্ছে আপনাদের এই কোশ্চেনের বিষয় ঠিক আছে ওটাই আর আজকে আপনাদের ক্লাস শেষ আর কি ওটা হচ্ছে শুধু যাদের সমস্যা আছে তারা ওই দিন আমাকে নক করে একটু মনে করায় দিবেন এই ওকে স্যার আসসালামু আলাইকুম। অ্যাসাইনমেন্টটা কি স্যার আগামী কালকে দিবেন অ্যাসাইনমেন্ট হচ্ছে যে আমি আগামী কালকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ কালকের মধ্যে জি স্যার আশা করি দেরি হবে কাইন্ডলি চেষ্টা করেন আগামী কালকে দিন আমরা লেখা শুরু করব আর কি স্যার আমার অ্যাসাইনমেন্ট অত বড় হয় না ভয় পাবেন না অন্য টিচারদের 20% মনে জি হয় স্যার হয় না। আমরা জানি স্যার তারপরে সেটাই ঠিক আছে জি স্যার ওকে হ্যাঁ আল্লাহ হাফেজ। ঠিক আছে থ্যাংক ইউ স্যার স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম